আবুতাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অক্টোবর মাসের 9 তারিখ বৃহস্পতিবার। ইসরায়েলি সরকার আজকে তাদের অনুমোদন দিয়েছে, ইসরায়েল গভর্নমেন্ট, যে যে হামাসের সাথে যে যুদ্ধ অবসানের চুক্তি আসলে বলা ঠিক হবে এই মুহূর্তে, যে তাতে এটি সিজ ফায়ার যদিও বলা হচ্ছে গাজায়, সেটির ব্যাপারে ইসরায়েলি মন্ত্রিসভা, ক্যাবিনেট যেটাকে বলে, সেটা অনুমোদন দিয়েছে আজকে। এবং এতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র থেকে 200 সৈন্য পাঠানো হচ্ছে সেখানকার ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক দল, যারা গাজায় রক্ষায় শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। সেই শক্তি, সেই বাহিনীতে যোগ দেওয়ার জন্য আরো কয়েকটা আন্তর্জাতিক আর কয়েকটি দেশের সদস্যরা যোগ দেবেন সেখানে। যুক্তরাষ্ট্র থেকে প্রাথমিক পর্যায়ে 200 সদস্যকে সেখানে পাঠানো হচ্ছে। এবং আজকে গতকাল এই তথ্যটি জানিয়েছিলেন হোয়াইট হাউস থেকে, যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এবং সেই যেটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি আহ, প্রাথমিক চুক্তি বলা যায়, আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। এটি খুব সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্প কাতার যাচ্ছেন এই উইকেন্ডে অথবা সোমবারে, আর তখন সেখানে সেটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হবে। কিন্তু এখনো পর্যন্ত যে যে স্বাক্ষর রাজি হয়েছে, প্রায় 2 বছর, অক্টোবরের 7 তারিখ 2023 সালে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, যখন হামাসের সদস্যরা ইসরায়েলি বা সীমান্ত এলাকায় ঢুকে গিয়ে একটি পর্যটন এবং নৈশ ক্লাবে আক্রমণ চালাবে। সেখানে 8 শতাধিক ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছিলেন, এবং আহ, প্রায় 1 শতাধিক বেশি, 100-এরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে আসা হয়েছিল। সেই পরিস্থিতি 2 বছর আগে ঘটেছিল, 2023 সালের 7ই অক্টোবর, এবং 2025 সালের 9ই অক্টোবর, প্রায় 2 বছর 2 দিন পর সেই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হলো। এবং এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে এটি সম্পন্ন হয়েছে। এবং এই জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। আর যারা জিম্মি ছিলেন তাদের পরিবারের পক্ষ থেকে, গাজা যারা জিম্মি ছিলেন তাদের পরিবারের পক্ষ থেকে, এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রেসিডেন্ট ট্রাম্পকে যাতে নোবেল পুরস্কার দেওয়া হয় আর সেটি জন্য দাবি জানানো হয়েছে। তবে নোবেল পুরস্কার সাধারণত ঘোষণা শুরু হয়েছে ইতিমধ্যে, আপনারা জানেন। ইতিমধ্যে পদার্থ, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান এবং সাহিত্যেও নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখন বাকি আছে শুধু অর্থনীতিতে নোবেল এবং শান্তিতে নোবেল। এবং এই এই যদি চূড়ান্ত নোবেলের দ্বারা সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে, তবে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন নোবেল কমিটি করবে কিনা এই ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরতি স্বাক্ষরে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার জন্য, সেটি হচ্ছে এখন দেখার বিষয়। যদিও যুক্তরাষ্ট্রের আরেকজন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যিনি প্রযুক্তির দিক থেকে মানব সম্পদ সভ্যতাকে এগিয়ে নেবার ব্যাপারে ভূমিকা রেখেছেন বলে কেউ কেউ, অনেক সংগঠন তার নাম প্রস্তাব করেছে নোবেল শান্তি পুরস্কারের জন্য। সেই ইলন মাস্কের নাম রয়েছে সম্ভাব্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের মধ্যে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা এই বিষয়টি নোবেল কমিটি জানায় নাই কিন্তু। যাই হোক, এখন যদি এই যুদ্ধের পরিসমাপ্তির কারণেও যদি শেষ মুহূর্তে নোবেল কমিটি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরস্কৃত করার জন্য, সেটিও এখন দেখার বিষয়। নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এর কথা আপনাদের মনে আছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন হোয়াইট হাউস থেকে ফিরে গিয়েছিলেন ফ্লোরিডাতে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর, তখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলা উত্থাপন করে, এবং শেষ পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তখন ছিলেন, 2021 সালের পরে তার বিরুদ্ধে আদালতে তাকে দোষী সাব্যস্ত করতেও সক্ষম হয়েছিলেন নিউ ইয়র্কের আদালতে। যদিও সেই অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া নিউ ইয়র্ক স্টেটের, সেই তারই প্রতিশোধ গ্রহণ করবেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন 2024 সালে তার নির্বাচনী প্রচারণার সময়। এবং সেই কাজটি প্রেসিডেন্ট ট্রাম্প করতে শুরু করেছেন। আজকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে ফেডারেল অপরাধে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে, যেটাকে বলা ইনডাইটমেন্ট। এবং এই এই কাজটি অবশ্যই একটি ভার্জিনিয়ার একটি গ্র্যান্ড জুরি
আহ, সাক্ষ্য শুনানির পর, সাক্ষ্য শোনার পর লেটিশিয়া জেমসকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার সম্মতি দেওয়ায় ডিপার্টমেন্ট অফ জাস্টিস তার বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগটি উত্থাপন করেছে। এবং এই ক্ষেত্রে তাকে হয়তো ইনডাইটমেন্টের কারণে সে সাধারণত হয়ে থাকে, তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে এবং তার বিচারের প্রক্রিয়া শুরু করা হবে। যদিও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া শেলস জানিয়েছে তিনি সম্পূর্ণ নির্দোষ। তবে যেই অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে তাতে মূলত বলা হচ্ছে তিনি ভার্জিনিয়া একটি বাড়ি ক্রয়ের সময় তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং সেই মিথ্যা তথ্যকে জালিয়াতির আশ্রয় হিসাবে চিহ্নিত করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এবং সেই জন্য তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তিনি যখন প্রেসিডেন্সি ছেড়ে ফ্লোরিডা ফিরে যান, তখন তিনি যখন পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন, তখনও তিনি বলেছিলেন যে যারা তার বিরুদ্ধে বিভিন্ন সময় তাকে মামলার মাধ্যমে হেনস্থা করার চেষ্টা করেছেন এবং যেগুলোকে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বলে চিহ্নিত করেছেন, সেই মামলার সাথে যারা সম্পৃক্ত একে একে তিনি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন এবং সেই কাজটি তিনি শুরু করেছেন। আপনারা জানেন ইতিমধ্যেই এফবিআই যিনি সাবেক ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে আনুষ্ঠানিক ইনডাইটমেন্ট করা হয়েছে, তাকে আনুষ্ঠানিকভাবে মামলা আদালত তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করেছে তার বিরুদ্ধে। এর আগে অ্যাডাম শিফ যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেস সদস্য থাকাকালীন ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্টের ইমপিচমেন্টে যিনি ভূমিকা রেখেছিলেন, সেই অ্যাডাম শিফের বিরুদ্ধে প্রেসিডেন্ট ব্যবস্থা নেওয়ার জন্য, তদন্তের জন্য ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে নির্দেশ দিয়েছেন। যদিও জাস্টিস ডিপার্টমেন্ট এখনো তদন্ত শেষ করতে পারেনি, সেই জন্য তার বিরুদ্ধে আনুষ্ঠানিক ইনডাইটমেন্টের ব্যাপারটি এখনো ওঠেনি। তবে মূলত যে বিষয়টি এখন দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প একে একে যাদের তিনি শত্রু হিসেবে ঘোষণা করেছিলেন তাদেরকে আদালতে কাঠগড়ায় দাঁড় করানোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারই অংশ হিসাবে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস হচ্ছেন সর্বশেষ ব্যক্তি যাকে এই আদালতের সামনে দাঁড়াতে হচ্ছে কথিত জালিয়াতি, মর্টগেজ জালিয়াতিতে অংশ নেওয়ার জন্য মিথ্যা তথ্য দিয়ে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আজকে তার যে ন্যাশনাল গার্ড মোতায়েনের যে কর্মসূচি ইলিনয়তে ছিল, শিকাগোতে আরেকজন ফেডারেল জাজ তার সেই সৈন্য মোতায়েনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন এবং তিনি বলেছেন যে স্টেট যে মামলাটি করেছে নিউ ইয়র্ক ইলিনয় স্টেট, সেই স্টেটের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি সাময়িকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আপাতত ইলিনয়ের কোনো এলাকাতেই যেন কোনো সৈন্য মোতায়েন না করা হয় শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে। বিচারপতি জাজ এপ্রিল পেরি তার নাম, যে ফেডারেল বিচারক, তিনি মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন আজকে এবং আগামীকাল ধারণা করা হচ্ছে তিনি লিখিতভাবে নোটিশ দেবেন। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তারা এর বিরুদ্ধে ফেডারেল আপিলস কোর্টে আপিল করবেন এবং সেই আপিল পর্যন্ত, অন্তত আপিলের সিদ্ধান্ত আসা পর্যন্ত এই ফেডারেল জাজের এই নির্দেশ কার্যকর করা হবে এবং ফেডারেল জাজের নির্দেশ অনুযায়ী পরবর্তী আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে শিকাগো কিংবা ইলিনয় স্টেটের কোন অঞ্চলে আর সৈন্য পাঠানো সম্ভব হবে না শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন তুঙ্গে, আর মাত্র 4 সপ্তাহ কম সময় বাকি আছে যদিও, এবং প্রায় 3 সপ্তাহের 1 কি 2 দিন বেশি সময় রয়েছে, আছে 22 কি 23 দিন, যেভাবেই যা আপনি গণনা করুন না কেন, তাহলে দেখা যাচ্ছে যে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর, যদিও নভেম্বরের 4 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে মেয়র এরিক অ্যাডামসের নাম ব্যালটে থাকবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, কিন্তু তার সত্ত্বেও মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে সাবেক গভর্নর নিউ ইয়র্ক স্টেটের যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে পরাজিত হয়েছিলেন 13 পয়েন্টের ব্যবধানে জোহরান মামদানির কাছে, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে, ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসাবে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে। তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর জনমত জরিপে কিছুটা এগিয়েছেন। সর্বশেষ যে জরিপটি আমরা দেখতে পাচ্ছি সেটি উইনিপেগ ইউনিভার্সিটির সার্ভে, এবং সেটি এবং মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর করা হয়েছে সেপ্টেম্বরের 28 তারিখের পর সেই জরিপটি করা হয় এবং তাতে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে
যে মেয়র এরিক অ্যাডামস সরে দাঁড়ানোর পর আম, মেয়র এরিক অ্যাডামসের সরে দাঁড়ানোর পর অ্যান্ড্রু কুমো যিনি সাবেক গভর্নর এবং নির্বাচনে প্রত্যয় করছেন, তিনি প্রায় 10 পয়েন্ট বুস্ট হয়েছে তার জরিপে। 10 পয়েন্টে তিনি এগিয়ে গিয়েছে, 10 পয়েন্ট দূরত্ব কমাতে সক্ষম হয়েছেন জোরান মামদানির সাথে। যদিও জোরান মামদানি এখনো এগিয়ে রয়েছেন আর জনমত জরিপে, কিন্তু প্রায় মেয়র এরিক অ্যাডামসের সরে যাওয়ার পর অ্যান্ড্রু কুমোর লাভবান হয়েছেন 10 পয়েন্টে। এবং তাতে দেখা যাচ্ছে যে নির্বাচনটি মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে কিনা এখনো বলা মুশকিল, তবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পথে এগুচ্ছে জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমার মধ্যে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে এখনো নিউ ইয়র্ক শহরে ভোটারদের মধ্যে এই জরিপ অনুযায়ী, কুনিপেক ইউনিভার্সিটির সর্বশেষ জরিপ, যেটি সেপ্টেম্বর মাসে 28 তারিখে আহ, জরিপটি করা হয়েছিল, সেই জরিপে এখনো পর্যন্ত নিউ ইয়র্ক সিটির ভোটারদের 46%, 46% জোহরান মামদানিকে সমর্থন করেন, 33%, অর্থাৎ 13 ভোটের পার্থক্য এখন। যে পার্থক্যটি ছিল ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানি এবং কুমোর মধ্যে, সেই পার্থক্যটি এখন চলে এসেছে সম্পূর্ণ পূর্ণ নির্বাচনে। জোহরান মামদানির সমর্থন 46%, 46 উইনিপেক ইউনিভার্সিটির জরিপ অনুযায়ী। এবং অ্যান্ড্রু কুমোর জরিপে অ্যান্ড্রু কুমার সমর্থন হচ্ছে 33%-এর উপরে। রিপাবলিকান কার্টিস সিলিওয়া যিনি 15% ভোটারের সমর্থন পাচ্ছেন। তবে এই মুহূর্তে অনেকেই যে আমরাও জানিয়েছিলাম দিন কয়েক আগে যে নির্বাচনের অন্তত 2 সপ্তাহ আগে ধারণা করা হচ্ছে যে কার্টিস সিলিও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, এবং সেই ইঙ্গিতে দেওয়া হচ্ছে অ্যান্ড্রু কুমার নির্বাচনী ক্যাম্প থেকে। তবে তারা তারিখ কিন্তু বলতে পারছে না। যেটি অ্যান্ড্রু কুমার ক্যাম্প বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে তারা আশা করছেন যে কোনো দিন ঘোষণাটি আসতে পারে, তবে কমপক্ষে 2 সপ্তাহ পূর্বে কার্টিস সিলর সরে দাঁড়াবেন। এবং কার্টিস সিলর যদি সত্যি সত্যি সরে দাঁড়ান, যদিও তিনি এখনো বলছেন যে তিনি নির্বাচনে অংশ নেবেননি, কিন্তু তিনি সরে দাঁড়ানোর প্রক্রিয়াটি চূড়ান্ত হচ্ছে। এবং এই সরে দাঁড়ানোর পরে এই নির্বাচনটি আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে, কারণ রিপাবলিকানদের সমর্থন, মামদানির পক্ষে কোন রিপাবলিকান ভোটারের সমর্থন অর্জন করা অনেকটা দুঃসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে যদি রিপাবলিকানরা ভোট দিতে না যায়, তাদের যেহেতু কোনো প্রার্থী থাকবে না, সেক্ষেত্রে পার্থক্যটা অন্যরকম হতে পারে। কিন্তু তারা যদি ভোট দিতে চায়, যে মামদাও ঠেকাও মুভমেন্ট, যেটি সাবেক গভর্নর কুমো এবং তার সমর্থক, বিশেষ করে তার ধনী সমর্থকদের মাধ্যমে একটি ক্যাম্পেইন শুরু করতে পেরেছেন যে মামদানি ঠেকাও, সেই ঠেকাও কর্মসূচিতে অংশ নেবার জন্য, ঠেকাওকে জোরদার করার জন্য যদি রিপাবলিকানরা ভোট কেন্দ্রে যায়, তাহলে মামদানি এবং কুমোর মধ্যে লড়াইটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা এখন বিদ্যমান। তবে সবকিছু নির্ভর করছে কার্টিস সিলভা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা। এবং গতকাল নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসে একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জোহরান মামদানি বলেছেন তিনি কোন জরিপে বিশ্বাস করেন না আর। এবং তিনি বলেছেন যে ষড়যন্ত্র হতেই পারে, এবং ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং যা বিজয় তখনই অর্জিত হবে যখন সকল ভোটারদের বেশিরভাগই ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে, যেমনটি তারা ডেমোক্রেটিক প্রাইমারিতে করেছিলেন। অ্যান্ড্রু কুমোর পক্ষ থেকে জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এবং তার নির্বাচনে অনেকটা গতিবেগ সঞ্চার হয়েছে অ্যান্ড্রু মেয়র এরিক অ্যাডামসের প্রত্যাহারের পর। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের নির্বাচন হচ্ছে আগামী বছর, এবং সেই নির্বাচনেরও কিছুটা জরিপ এবং সম্ভাব্য দিক আলোচনা আসতে শুরু করেছে। কারণ গভর্নর ক্যাথি হকুল, যিনি জোহরান মামদানিকে এন্ডোর্স করছেন, মামদানিকে এন্ডোর্স করার পর ডেমোক্রেটিক পার্টিতে তার বিরুদ্ধে কিছু কিছু অবস্থান সৃষ্টি হয়েছে, যারা ডেমোক্রেটিক পার্টির অন্তর্ভুক্ত, কিন্তু জোহরান মামদানির সোশ্যালিস্ট পলিটিক্স যারা সমর্থন করেন না, তারা এখন এই মুহূর্তে হকুলের ব্যাপারে অনেকটা সন্দিহান, গভর্নর হকুলের পুনর্নির্বাচনের ব্যাপারে। এবং ঠিক একই সময়ে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাব্যতা যাচাই বাছাই করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত পছন্দের মানুষ, নিউ ইয়র্কের কংগ্রেসম্যান স্টেফানিক। এবং একটি আভ্যন্তরীণ জরিপে দেখা যাচ্ছে যে স্টেফানিক এবং গভর্নর ক্যাথি হকুলের মধ্যে আগামী বছর অনুষ্ঠিত নির্বাচনে, গভর্নরের নির্বাচনে জরিপে মাত্র 5% ব্যবধান। এবং এমন ধারণা করা হচ্ছে
যে যদি শেষ পর্যন্ত মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন, যেটি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে যথেষ্ট উজ্জ্বল, তাহলে গভর্নর হোকুল এবং স্টেফানিকের মধ্যে লড়াই আরো তীব্র আকার ধারণ করবে। তার কারণ ডেমোক্রেটদের অনেকেই হোকুলকে মামদানিকে সমর্থন করার জন্য ভোট নাও দিতে পারেন, এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে স্টেফানিক এবং গভর্নর হোকুলের লড়াই যে জমে উঠবে তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। কারণ নিউ ইয়র্ক স্টেটে অতীতেও রিপাবলিকান গভর্নররা বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থীর বিরুদ্ধে, এবং এবার নিউ ইয়র্ক শহরে যেহেতু রিপাবলিকানদের সম্ভাবনা বেশি বলে বলা হচ্ছে, তার কারণ নিউ ইয়র্ক সিটিতে এবং নিউ ইয়র্ক স্টেটে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বশেষ ভোটে আহ নির্বাচনে 28% ভোট পেয়েছিলেন। সেই দিক থেকে বিবেচনা করা হচ্ছে স্টেফানি এবং গভর্নর হোকুলের প্রতিদ্বন্দ্বিতাকে। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে, স্টেফানিকের সমর্থন এখন 43% ভোটারের, যদিও ভোটের এখন 1 বছরের বেশি সময় বাকি রয়েছে, এবং হকুলের সমর্থন 48% ভোটারের মধ্যে। একটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে, নিউ ইয়র্কে যারা আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকার ভাতা গ্রহণ করে থাকেন তাদের জন্য একটি সুসংবাদ। 13ই অক্টোবর থেকে নতুন আহ, আহ, বা- 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 আরো বৃদ্ধি পাবে তাদের বেকার ভাতার বিষয়টি। এখন যে যারা গড়ে সপ্তাহে $504 পাচ্ছেন, তারা পাবেন $869 গড়ে আনএমপ্লয়মেন্ট বেকারত্বের ভাতা হিসাবে, এবং সেটি কার্যকর করা হচ্ছে অক্টোবরের 13 তারিখ থেকে। তবে সবাই এই ভাতায় এই অতিরিক্ত বেকারত্বের ভাতার জন্য উপযুক্ত কিনা সেটি লেবার ডিপার্টমেন্ট বিবেচনা করবে। তবে গড় পড়তায় বেকারত্বের ভাড়া $504 থেকে সপ্তাহে $504 থেকে বাড়িয়ে সপ্তাহে $869 উন্নীত করার ঘোষণা ইতিমধ্যে দেওয়া হয়েছে। একটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে তবে যারা এই নিউ ইয়র্ক শহরে প্রায় 1,15,000 মানুষ ফেডারেল ওয়ার্কার যারা নিউ ইয়র্কে থাকেন, এবং যারা এই মুহূর্তে অনেকেই বেকারত্বের দিকে যাচ্ছেন ফেডারেল গভর্নমেন্ট শাটডাউনের কারণে, তারাও যদি এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট কিংবা বেকারত্বের ভাতার জন্য আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে কিছুটা জটিলতাও সৃষ্টি হতে পারে। তবে বেকারত্ব ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তাতে কোনো পরিবর্তন হবে না। হয়তো বেকারত্ব ভাড়া প্রসেস করতে কিছুটা সময় বেশি লেগে যেতে পারে, কিন্তু স্টেটের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেকার ভাড়া বৃদ্ধি, বেকারত্বের যে হার, ভাড়ার, সরি, আহ, আহ, বেকারত্বের যে ভাতা, সেই ভাতা বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আহ, 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 একটা শুভ সংবাদ দিয়ে শুরু করি। আপনাদের যারা সাবওয়েতে টেলিফোন ব্যবহার করেন তাদের জন্য শুভ সংবাদ। তবে আপাতত যাদের টেলিফোন লাইন এটিএনটির মাধ্যমে রয়েছে, তারা এই সুবিধাটি পাবেন। আপাতত পর্যায়ক্রমে সকল ক্যারিয়ারে এই সুবিধাটি পাবেন। নিউ ইয়র্ক সিটি 4 এবং 5 নম্বর ট্রেনে 5G সার্ভিস চালু করা হচ্ছে, এবং এই 5G সার্ভিস চালু করার ব্যাপারে এমটিএ কর্তৃপক্ষের কোনো অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন নেই। কারণ একটি প্রাইভেট কোম্পানি এমটিএ এর সাথে পার্টনারশিপের ভিত্তিতে এই 4G 5G সার্ভিসটি চালু করতে যাচ্ছে আপাতত 4 এবং 5 নম্বর ট্রেনে। টাইমস স্কয়ার শাটলেও ইতিমধ্যে সেটি কার্যকর করেছে। তবে এখন পর্যন্ত শুধুমাত্র এটিএনটি কাস্টমারদের জন্য, এটিএনটি যারা লাইন নিয়েছেন তাদের জন্য এটি পর্যায়ক্রমে, আমি একটু আগে বললাম, সবাইকে দেওয়া হবে। কিন্তু এবং নিউ ইয়র্ক শহরের প্রায় 400টি 24 ঘন্টার এই সিস্টেমটি থাকবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির প্রায় প্রতিটি সাবওয়ে স্টেশনে ওয়াইফাই সার্ভিস চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে দীর্ঘদিন থেকেই, এবং এটি 10 বছরের একটি পরিকল্পনা। $600 মিলিয়ন ব্যয় করা হবে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে সার্ভিসকে সম্পূর্ণভাবে 5G অন্তর্ভুক্ত করার জন্য। এবং এটি 10 বছরের মেয়াদী একটি পরিকল্পনা, $600 মিলিয়ন, এবং 478 মাইল ট্র্যাক, নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে 478 মাইল ট্র্যাক রয়েছে। এবং সেই 478 মাইল ট্র্যাকেই যখনই যেই সাবওয়ে গাড়িটি চলবে সেটি যাতে 5Gর আওতায় চলে আসে, যার মাধ্যমে গ্রাহকরা সাবওয়ে ট্রেনে বসেই তাদের 5G সার্ভিসের মাধ্যমে স্ট্রিমিং থেকে শুরু করে সব ধরনের কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। আবারও বলি,
প্রথমে আইটি দিয়ে শুরু হচ্ছে, পরবর্তীতে এটি অন্যান্য ক্যারিয়ারও আসবে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ। সো এখন আরেকটি তথ্য দিয়ে রাখি, আরেকটি তথ্য ভুলে গেছিলাম। আজকে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসাল জেনারেল কনসুলেট অফিসের সহায়তায় জ্যাকসনের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত এনআইডি কর্মসূচির উপরে। যে খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের জন্য, এখন থেকে যারা এনআইডি করবেন তাদের আর ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেটের প্রয়োজন হবে না। ডিএনসি অতিরিক্ত অর্থ ব্যয় করে 2 বছরের বেশি সময় অপেক্ষা করে যারা ডিএনসি ডুয়াল ন্যাশনাল সার্টিফিকেট অর্জন করতেন, পাওয়ার জন্য চেষ্টা করতেন, শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট বা সেই বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার জন্য তাদের আর এখন ডিএনসি প্রয়োজন হবে না। কনসাল জেনারেল আজকে সেটি মোজাম্মেল হক শ্রী আজকে সেটি জানিয়েছেন, এবং তিনি এও বলেছেন যে ডিএনসি যারা ডুয়াল ন্যাশনালশিপ সার্টিফিকেটের মূল বিষয়টি ছিল একটি এনআইডি প্রদান করা, এবং সেই এনআইডির মাধ্যমে বাংলাদেশ সার্টিফিকেট, বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে। কিন্তু শুধুমাত্র এনআইডি থাকলেই চলবে আমেরিকান নাগরিকদের, আমেরিকান পাসপোর্টধারীদের, তাদের কোনো প্রকার বাংলাদেশি পাসপোর্ট আর প্রয়োজন হবে না। বাংলাদেশি পাসপোর্টে যাওয়া আসা ছাড়া আর কোনো সুবিধা প্রদান করা হয় না। কিন্তু যাদের এনআইডি থাকবে বাংলাদেশের এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও থাকবে, তারা শুধুমাত্র বাংলাদেশের এনআইডি দিয়ে 140টি সেবা বাংলাদেশ সরকার যেগুলো তাদের নাগরিকদের প্রদান করে থাকে, সেই 140টি সেবারই তারা পাবেন এনআইডির মাধ্যমে। এবং এই এনআইডি কর্মসূচি বর্তমানে চালু হয়েছে নিউ ইয়র্ক কনসুলেটে। যদিও প্রথম দিকে অনেকেই সুযোগ পাননি সিস্টেমের কিছুটা দুর্বলতার কারণে, তবে কনসাল জেনারেল আজকে জানিয়েছেন যে সিস্টেমকে তারা সম্পূর্ণ কার্যকর করতে সক্ষম হয়েছেন, এবং গড়ে যেখানে তাদের 15 জনের ক্যাপাসিটি প্রতিদিন ছিল, সেখানে আজকে তারা প্রায় 72 জনকে এনআইডি প্রদানের কার্যক্রম সম্পন্ন করেছে। এবং তিনি আরো বলেছেন যে প্রয়োজনে 24 ঘন্টা খোলা থাকবে এম্বাসি, এবং আগামী দিন কয়েকের মধ্যে উইকেন্ডে যদি এই কর্মসূচি চালু রাখা যায় কিনা সেই ব্যাপারেও তিনি উদ্যোগ গ্রহণ করেছেন, এবং এই বিষয়ে তিনি মিডিয়ার মাধ্যমে সকলকে অবহিত করবেন। আপাতত এখানে শেষ করি। তাহের, সো এনআইডির জন্য যে অ্যাপয়েন্টমেন্ট কি করতে হবে? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তার কারণ অ্যাপয়েন্টমেন্টটা জরুরি এই জন্য যে আপনাকে সেখানে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আই স্ক্যানটা দিতে হবে। সো অ্যাপয়েন্টমেন্ট করার জন্য যে ফোনে যে কাউকে পাওয়া যায় না, ধরে রাখে ফোন। সো না, আজকে উনি আরেকটি কথা বলেছেন যে আপনারা ফোন থেকে চেষ্টা না করে ল্যাপটপ থেকে কিংবা কম্পিউটার থেকে করলে সুবিধা, কারণ ফোনে অনেক সময় অ্যাক্সেস পাওয়া যায় না বাংলাদেশের গভর্নমেন্টের কম্পিউটার সিস্টেমে। ল্যাপটপ থেকে মানে কি আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য? অনলাইনে, বাসাতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট লাগবে, কারণ অনলাইনে ফর্মটা ফিল আপ করতেই হবে। এটি হাতে ফিল আপ করার কিংবা কোনো কাগজে ফিল আপ করার সুযোগ নেই, এটি অনলাইনেই করতে হবে সেই ওয়েবসাইটে গিয়ে। এবং সেটি করার পর সেটা নিয়েই আপনাকে অ্যাম্বাসিতে যেতে হবে, এবং আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র, আইরিশ স্ক্যান, যেটাকে চোখের স্ক্যান বলা, করার পরেই আপনার এনআইডি কার্যক্রম শেষ হবে। আরেকটি কথা তিনি বলেছেন যে আজকে আপনি একটু ব্যাকে যাবেন, আপনার চেহারা কেটে যাচ্ছে, একটু ব্যাকে যান, ইটস ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। ওকে, উনি বলেছেন যে যেটা বারবারই আমরা এই অনুষ্ঠানেও বলেছি, এবং আক্তার সাহেব যিনি সিনিয়র সচিব ইলেকশন কমিশনের, তিনিও বলেছেন একই কথা, আমরা যদি ভুলে না যাই, যে এনআইডি পাওয়ার জন্য প্রবাসীদের মূল বিষয় যেটি, মূল প্রয়োজনীয় ডকুমেন্ট, সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট, 17 ডিজিটের বার্থ সার্টিফিকেট। যাদের এই সার্টিফিকেটটি আছে এবং তারা পুরনো পাসপোর্ট আছে, তাদের ছবি এবং আইরিশ স্ক্যান ও ফিঙ্গারপ্রিন্টই যথেষ্ট, আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই। সেটা আজকেও তিনি পুনর্ব্যক্ত করেছেন। আক্তার সাহেব কি আজকে ছিলেন? কে? না, উনি ছিলেন না। ওকে, সো যেটা আপনি বললেন যে যার ডুয়াল সিটিজেনশিপের প্রয়োজন হবে না, তাইলে কি আমাদের আর ডুয়াল সিটিজেনশিপের দরকার নেই? নো, আজকে তিনি স্পষ্ট করে বলেছেন যে এখন থেকে কোনো বাংলাদেশি নাগরিকের, আমেরিকান সিটিজেন যারা, তাদের ডুয়াল ন্যাশনালিটির প্রয়োজন নেই। ডুয়াল ন্যাশনালিটি এখন অর্থহীন। ডুয়াল ন্যাশনালিটি যেটা আগে কি সুবিধা হতো? আগে সুবিধা হতো যে দেশে ডুয়াল ন্যাশনালিটির মাধ্যমে এনআইডি পাওয়া যেত। 2 বছর অপেক্ষা করার পর বিভিন্ন রকমের তদন্ত, 39টি তদন্তের পর ডুয়াল ন্যাশনাল সার্টিফিকেট ইস্যু করা হতো একটা ফির মাধ্যমে। এখন বিনা ফিতে এনআইডি পাওয়া যাচ্ছে, অতএব ডুয়াল ন্যাশনালিটির আর কোনো প্রয়োজন নেই। বাট ডুয়াল ন্যাশনালিটি থাকলে নির্বাচনে অংশ নেওয়া যেত, তারপরে আপনার বাড়িঘর, এনআইডি থাকলেই তো আপনি নির্বাচনে অংশ নিতে পারছেন। নির্বাচনে তো সেদিন তো একজন বললেন যে নির্বাচনে অংশ নিতে পারবে না, যে
আপনি বাংলাদেশের ভোটার হইলেই যে কোনো জায়গা থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন। আর ইউ শিওর? উনি বলেছেন তো আজকে প্রশ্নের উত্তরে। তাইলে প্রবাসী যারা আছে এরা সবাই নির্বাচনে পার্টিসিপেট করতে, মানে অংশ নিতে পারবে প্রার্থী হিসাবে? অবশ্যই। এবং উনি এটাও বলেছেন হ্যাঁ। যে বাংলাদেশে ভোটার তালিকাভুক্ত হলে যিনি 5টি আসন থেকে নির্বাচন করেন তিনি তো একটি আসনের ভোটার মাত্র। তো এখানে তো প্রবাসী লেখা থাকবে, রাইট? ইয়েস। প্রবাসী হিসাবে আপনি তখনই চিহ্নিত হবেন যখন নির্বাচন কমিশনের আলাদা ফর্ম পূরণ করবেন প্রবাসী ভোটার হিসাবে। কিন্তু আপনি যদি এনআইডি নেন এবং ভোটার বাংলাদেশে গিয়ে ভোটার তালিকাভুক্ত হন তাহলে আপনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে সেখানে সরকারের একটি সিদ্ধান্ত আছে যে জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে আমেরিকান পাসপোর্টধারীদের তারা ডিএনসি থাকার পরও কিন্তু তারা নির্বাচনে অংশ নিতে পারতো না। নির্বাচনে কি বাধ্য না? নো, তাদের আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করতে হইতো জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে। করতে পারবে না এক কথা, বাধ্য না এক কথা। করতে পারবে না পারবে না? ভাই আবারও বলি, সিম্পল কথা, আপনি যদি বাংলাদেশে ভোটার হন, এনআইডি হচ্ছে, এনআইডি এবং ভোটার দুই জিনিস। এনআইডি হচ্ছে আপনার বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র। সেই জাতীয় পরিচয় পত্রটা পাওয়ার জন্য আপনাকে আগে ডিএনসি করতে হতো, ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট নিতে হতো যদি আপনি আমেরিকান সিটিজেন হতেন। জি, সেটি এখন আর দরকার হচ্ছে না। আপনি এনআইডি পাচ্ছেন আমেরিকান সিটিজেন হওয়ার পরও যদি আপনার পুরনো বাংলাদেশি পাসপোর্ট থাকে এবং বাংলাদেশি জন্ম সনদ থাকে। ওকে, সেটা একটা জিনিস। আপনি যদি প্রবাস থেকে ভোট দিতে চান মেইল ইন ব্যালটের মাধ্যমে, তাহলে আপনি ইলেকশন কমিশনের ফর্ম পূরণ করে প্রবাসী ভোটার হবেন। আর আপনি যদি এনআইডি পাওয়ার পর আপনি মনে করেন যে আপনি দেশের এলাকায় গিয়ে ভোট দিবেন, আপনার প্রবাসী ফর্মটি পূরণ করবেন না, আপনি তো দেশে ভোটার হবেনি। প্রবাসী পূরণ মানে প্রবাস থেকে ভোটার ফর্ম ফিল আপ করবেন না, আপনি দেশে গিয়ে ভোটার ফর্ম ফিল আপ করবেন, রাইট? দ্যাটস হোয়াট ইট ইজ। সো আপনি যদি মনে করেন যে দেশে আমি গিয়ে ভোট দেবো, তাহলে দেশে গিয়ে ভোটার ফর্ম ফিল আপ করবেন। বাট প্রবাসী আপনি এনআইডি থাকলে তার আপনাকে অন্য কিছু জিজ্ঞেস করতেছে না ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য। সো এনআইডির জন্য আপনি বলতেছেন যে আপনি যখন ভোটার তালিকাভুক্ত হবেন আপনার দুইটা অ্যাড্রেস থাকে কিন্তু দেখবেন, একটা প্রবাসের অ্যাড্রেস, একটা দেশের যেটা অরিজিনাল পাসপোর্টে কিংবা যেটা আপনি সেখানে দিবেন, কারণ আপনাকে বাংলাদেশে তো একটা অ্যাড্রেস শো করতেই হবে। সো এনআইডির জন্য যে অ্যাপয়েন্টমেন্ট বললেন, যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট, এটা কি বাংলাদেশ কনসুলেটের ওয়েবসাইটে পাওয়া যাবে? হ্যাঁ, কনসুলেটের ওয়েবসাইটে আছে। ইয়েস, এটা আছে অলরেডি। আপনি চেক করছেন? উনি আরেকটা কথা আজকে বলেছেন, সেটাও আমি বলে রাখি, দর্শকদের সাথে শেয়ার করি। ওয়াক ইন অ্যাপয়েন্টমেন্টকে ওনারা অনার করার চেষ্টা করবেন, কিন্তু একটি কথা বলেছেন, যেহেতু তাদের জনবল সংকট রয়েছে তা সত্ত্বেও তারা চেষ্টা করবেন যারা ওয়াক ইন করবেন তাদেরকে। এবং এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যারা নিউ ইয়র্কের বাইরে থাকেন তারা যদি এই যেমন কানেকটিকাটে থাকেন কিংবা আটলান্টা সিটিতে থাকেন কিংবা অন্য জায়গায় থাকেন, তাদের যদি এনআইডির প্রয়োজন হয় তারা আসতে পারেন। এখানে ফর্ম ফিল আপ করার পর একই দিন হয়তো আইডি স্ক্যান ছবি তুলে তারা যেতেও পারেন। পরবর্তীতে তারা ইমেলে তাদের এনআইডি পাবেন, আর যখন তাদের স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে আসবে তখন তারা সেখান থেকে পিক করতে পারবেন। তো আপাতত তিনি যেটা বলেছেন যে তিনি বাফালোতে এই সেবাটি দেওয়ার একটা প্রক্রিয়া তারা শুরু করতে যাচ্ছেন, যে বাফালোতে গিয়ে, এবং বাংলাদেশের যে কনসুলেটগুলো রয়েছে মায়ামি, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসি, এগুলোতে ইতিমধ্যে এই কার্যক্রম শুরু করা হয়েছে। আপনি কি এনআইডি নিচ্ছেন? আমার কথা বলতেছেন? জি। আমি তো এনআইডি এখনো নেই, আমি চিন্তা করতে হয়তো এনআইডি নিব, তবে ভোটার হবো কিনা এটা এখনো বলতে পারছি না। অলরাইট, লাস্ট কোশ্চেন করি। কালকে যে জোহরান মামদানি এসেছে, আপনি তো সেখানে ছিলেন জ্যাকসন হাইটে। সো আমি যে জিজ্ঞেস করি যে ওভারঅল দ্য হোল প্রোগ্রাম, যেখানে একজন মেয়রাল ক্যান্ডিডেট যিনি ফ্রন্ট রানার এবং ডেমোক্রেটিক পার্টি উইনার, তাকে যে আনা হলো আমাদের কমিউনিটির উদ্যোগে, এবং সেখানে যা বলা হলো বা উনি যা বললেন, আপনার কাছে কি মনে হয়েছে? জোহরান মামদানি তো সবসময় একজন ভেরি ইন্সপায়ারিং ক্যান্ডিডেট, এতে কোনো সন্দেহ নাই। গভর্নর কুমোর বক্তব্য আমি শুনেছি সামনাসামনি, জোহরান মামদানিকেও দেখেছি। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে যে অ্যান্ড্রু কুমো তার রেকর্ডকে বর্ণনা করেন এবং জোহরান মামদানিকে আক্রমণ করেন কয়েকটি ইস্যুতে, ফ্রি বাস, ফ্রি সার্ভিস, ল্যান্ডলর্ডদের ফ্রিজ, রেন্ট ফ্রিজ, এই ধরনের বিষয়গুলো নিয়ে তিনি আক্রমণ করেন, সোশ্যালিস্ট পলিটিক্স নিয়ে।
এবং তিনি তিনি একজন দক্ষ প্রশাসক, নিজেকে সেটা উপস্থাপন করার চেষ্টা করেন। আর জোহরান মামদানি পরিবর্তিত নিউ ইয়র্কের কথা বলেন, যে নিউ ইয়র্কে যারা পরিবর্তিত নিউ ইয়র্ক দেখতে চান, এতদিন ধরে যারা নিউ ইয়র্ক দেখে এসেছেন যেভাবে নিউ ইয়র্ক পরিচালিত হয়েছে, তিনি সেই অবস্থার পরিবর্তন করতে চান। কেন পরিবর্তন করতে চান? নিউ ইয়র্ক সিটিকে আরো বেশি মানুষের জন্য অ্যাফোর্ডেবল করতে চান। এই হচ্ছে দুইজনের পার্থক্য। বাংলাদেশি কমিউনিটির কালকে যে মিটিং, সেই মিটিংয়ে কমিউনিটির পক্ষ থেকে কোনো ডিমান্ড করা হয়নি, এটাই কিভাবে দেখছেন? তবে এটাও বলা যায় যে সেটি হচ্ছে যে আগামী যদি যারা আমরা মিডিয়াতে আসি, তারা যদি এই বিষয়টি একটু পর্যালোচনা করি, 4 সপ্তাহ আগেও কুমোর কোনো অবস্থান আমাদের কমিটিতে ছিল নাই বলা যায়। হঠাৎ করে গভর্নর কুমো একটি মসজিদে, 2টি মসজিদে যাওয়া আসা শুরু করলেন। তারপরে তিনি বাংলাদেশি কমিটির সাথে সংযোগ স্থাপন করলেন। বাংলাদেশি কমিটির মধ্যে তিনি প্রথমে বেছে নিলেন কাদেরকে? বাংলাদেশি কমিটিতে যারা হিন্দু সম্প্রদায়ের রয়েছেন, তাদের পূজা মন্দিরে গেলেন। সেখান থেকে তিনি একটা ট্র্যাকশন পেয়েছেন, একটা এটাকে আমি কি বলবো, যে তিনি একটা সংকেত পেলেন যে ইয়েস, বাংলাদেশি কমিউনিটিতেও আই ক্যান ওয়ার্ক অন ইট, এবং সেই কাজটি তিনি করছেন। এবং তিনি আমাদের কমিউনিটিতে যে একটা খুব জোহরান মামদানির পক্ষে একটা খুব শক্ত একটা বেস ছিল, যেটি এখনো আছে আমি মনে করি, তবে কিছুটা ক্র্যাক যে তিনি করতে পারেননি এটা বলা যাবে না। থ্যাংক ইউ। উনি তো মসজিদেও গেছেন, উনি তো শুধু মন্দিরে না, মসজিদেও গেছেন, রাইট? মসজিদেও গিয়েছেন, মন্দিরে যাওয়ার আগে মসজিদে গিয়েছিলেন। কিন্তু প্রথম যে মসজিদগুলোতে গিয়েছিলেন উনি সেখানে তিনি স্বাগত হননি সেভাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস, আপনাকে অনেক ধন্যবাদ।